জিও পলিটিক্সের আরও একটি এপিসোড নিয়ে হাজির হয়ে গেছি। আমি থটস অফ সানারুল, যে ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও বানাই। আজকের এপিসোড জিও পলিটিক্সের ভাষায় একটা দেশের সঙ্গে আর একটা দেশের স্থায়ীভাবে কোনো শত্রুতা হয় না, আবার স্থায়ীভাবে বন্ধুত্বও হয় না। হ্যাঁ, যে দেশ এই সর্ববিশ্বের সবচাইতে শক্তিশালী, এই গোটা পৃথিবীর সবচাইতে শক্তিধর দেশ, আপনারা সকলেই জানেন, এক বাক্যে বলবেন আমেরিকা। কিন্তু আমেরিকার সময় শেষ হয়ে গেছে। হয়তোবা বলবেন যে কিভাবে এটা সম্ভব, আপনাদের সামনে একটু তুলে ধরলেই বুঝতে পারবেন। 1949 সালের গঠিত ন্যাটো, সেই ন্যাটো থেকে বেরিয়ে যেতে চাইছে আমেরিকা। সেই সময় প্রায় 35টা দেশের সমন্বয়ে গঠিত হয়েছিল ন্যাটো। আজকের দিনে যে সবচাইতে উদ্যোগ নিয়ে এই ন্যাটোকে প্রতিষ্ঠিত করেছিলেন, সেই দেশ আমেরিকা। আর সেই দেশটি আজকে বেরিয়ে যেতে চাইছে। কেন যেতে চাইছে? আমেরিকার ভাষায় ডোনাল্ড ট্রাম্প বলতে চাইছেন, প্রায় 75 বছর আগে যে উদ্দেশ্যে, অর্থাৎ রাশিয়াকে বেঁধে রাখার উদ্দেশ্যে গঠিত হয়েছিল এই ন্যাটো, আপনারা জানেন আজকের দিনে দাঁড়িয়ে কাজের কাজ কিছুই হয়নি। অর্থাৎ সেই সময় সবচাইতে শক্তিধর দেশ ছিল, সামরিক শক্তিধর দেশ রাশিয়া। যে কোনো সময় যে কোনো দেশের উপর আক্রমণ করতে পারে। আমেরিকা বলেছিল, আমরা যদি ইউনাইটেড থাকি, আমরা যদি সব দেশ একসঙ্গে থাকি, তাহলে রাশিয়া কোনো দেশকে আক্রমণ করতে পারবে না। অতএব আমরা একত্রে থাকব, এবং এই একত্রে থাকতে গেলে আমাদের একটা সামরিক বাহিনী, ন্যাটো বাহিনী নামে পরিচিত হবে। এবং এই ন্যাটোর সঙ্গে যে সমস্ত দেশ যুক্ত থাকবে, তাদেরকে সম্পূর্ণভাবে শেল্টার দেবে এই বাকি দেশগুলো। অর্থাৎ একসঙ্গে 30-35টা দেশকে আক্রমণ করতে পারবে না রাশিয়া। তাই স্বাভাবিকভাবে ন্যাটোর ছত্রছায়ায় যে সমস্ত দেশগুলো থাকবে, সেই দেশগুলো হবে সবচাইতে সুরক্ষিত। কিন্তু অত্যন্ত লক্ষণীয় বিষয়, এই 75 বছরের ভিতরে রাশিয়ার সঙ্গে ন্যাটোর কোনোদিন যুদ্ধ লাগেনি। অর্থাৎ ন্যাটোর সঙ্গে যে সমস্ত দেশ একসঙ্গে যুক্ত আছে, সেই দেশগুলোর সঙ্গে কোনোদিন রাশিয়ার সঙ্গে সংঘাতই হয়। তাহলে এত এত টাকা খরচ করে, এত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচা করে ন্যাটো নামক যে সংস্থা, সেই সংস্থাকে বসিয়ে বসিয়ে খাদ্য খাবার, সামরিক বাহিনীর অস্ত্র শস্ত্র বহন করার প্রয়োজনীয়তাটা কোথায়? আজকে আমেরিকার ট্রাম্প সরকার বলছে যে ন্যাটো যে সময় গঠিত হয়েছিল, যে প্রয়োজনীয়তার খাতিরে গঠিত হয়েছিল, আজকের এই 2025 সালে দাঁড়িয়ে প্রয়োজনীয়তা নেই। আর এই প্রয়োজনীয়তা নাই বলেই আমেরিকা বেরিয়ে যেতে চাইছে এই ন্যাটো থেকে। এবং অন্যান্য দেশ যারা মনে করছে, জার্মান থেকে ফ্রান্স থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশ যেমন ন্যাটোর সঙ্গে যুক্ত আছে, তারা বলতে চাইছে যে আজকের দিনে দাঁড়িয়ে যদি ন্যাটোকে রাখতেই হয়, তাহলে সমস্ত দেশ সমানভাবে টাকা ইনভেস্ট করুক, ডলার ইনভেস্ট করুক, সমানভাবে তারা অংশীদার নেবে। অথচ আমেরিকা বেশি খরচা করবে, জার্মানি বেশি খরচা করবে, ফ্রান্স বেশি খরচা করবে, এরকম তারতম্য থাকবে না। অংশীদারি কারবারে, ভাগিদারি কারবারে থাকতে গেলে, ন্যাটোর সঙ্গে থাকতে গেলে সমস্ত দেশকে সমানভাবে সহযোগিতা করতে হবে। এই বিশ্ব ইতিহাস দেখে এসেছে, আমেরিকার আঙুল হেলনেতেই গাদ্দাফির পতন হয়েছে। এই আমেরিকার, অর্থাৎ এই ন্যাটো বাহিনীর অঙ্গুলি হেলনেই সাদ্দাম হোসেনের পতন হয়েছে। এই আমেরিকার অঙ্গুল হেলনেই ইরান নামক দেশটা এখনো পর্যন্ত এত তেল খনিজ সম্পদ থাকার পরেও পঙ্গু হয়ে পড়ে আছে। এত এত সম্পদ থাকার পরেও রাশিয়া সারা বিশ্বের মধ্যে 1 নম্বরে উঠে আসার কথা ছিল অনেক আগেই। এখনো পর্যন্ত তারা সারা বিশ্বে সেই রকমভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি আমেরিকা এই রকমভাবে আর কতদিন ধরে রাখতে পারবে? আজকে নাসার বিজ্ঞানীরা যেভাবে
আপনারা জানেন নাসার বিজ্ঞানীদের পিছনে কি পরিমাণে খরচা করে আমেরিকা? সারা বিশ্বে থেকে তাবড় তাবড় যে সমস্ত ইন্টেলিজেন্টকে ব্রেন ড্রেন করে আমেরিকা নিয়ে গিয়ে আমেরিকা জোর করে প্রকাশ করতে চায় আমরা কিভাবে এই গোটা পৃথিবীকে সেন্টার দেওয়ার জন্য নাসার পিছনে লাখ লাখ ডলার খরচা করছে, কোটি কোটি ডলার খরচা করছে। আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকা হাঁপিয়ে উঠেছে। এই থেকে বোঝা যাচ্ছে নেতা পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ, আমেরিকার এই দাদা আর আমেরিকার দাদা থাকছে না। তাহলে কে উঠে আসতে? আপনাদেরকে আর একটু বিস্তারিত সামনে তুলে ধরলেই বুঝতে পারবেন। জিওপলিটিক্সের ভাষাতে বলতে গেলে পার্মানেন্টলি কোনো দেশ শত্রু হতে পারে না, আবার পার্মানেন্টলি কোনো দেশ বন্ধু হতে পারে না। রাশিয়ার সঙ্গে এতদিনের দ্বন্দ্ব ভুলে রাশিয়ার সঙ্গে আমেরিকা চাইছে একে অপরের হাতে হাত রেখে কাজ করতে। এইরকম পরিস্থিতিতে এই ন্যাটোর যে পরিস্থিতি সেটা আগামী দিনে কি হচ্ছে সেটা অবশ্যই আমরা নজর রাখছি। বিশ্ব শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র, আমেরিকা, এটা সবাই জানে। এই বিশ্ব শক্তিধর দেশের তকমাটা আর কতদিন নিজের পকেটের মধ্যে রাখতে পারবে আমেরিকা, সেটাই সবচাইতে বড় প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে এই 2025 সালে দাঁড়িয়ে। আমেরিকার সাথে যে দেশ বন্ধুত্ব করেছে সেই দেশই ডুবেছে। এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার। আমেরিকার সঙ্গে যে দেশ বন্ধুত্ব করেছে সেই দেশের স্বার্থে ন্যাটো বাহিনী কোনো না কোনো দেশের সঙ্গে যুদ্ধ করে সেই দেশটাকে পঙ্গু করে দিতে পেরেছে, কোনো না কোনো দেশকে বিশ্ব মানচিত্রে একদম খণ্ডবিখণ্ড করে দিতে পেরেছে। আপনারা জানেন আজকে লিবিয়া নামক দেশটার কি অবস্থা। আজকে জানেন ইরান কেন এইরকম পরিস্থিতি। আপনারা জানেন সদ্য এই 2025 সালেই যুদ্ধটা শেষের দিকে ইউক্রেনের কি অবস্থা। বর্তমানে আপনারা জানেন ইসরায়েল ফিলিস্তিনের যে যুদ্ধ, সেই যুদ্ধে হাজার হাজার মুসলিম মানুষকে জাতের নামে তাদেরকে একদম শেষ করে দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে আজকে ইসরায়েলের কোন জায়গায় পরিস্থিতি। তাই বিশ্ব মানচিত্রে যদি একটা কথা না বললেই নয়, আমেরিকার সঙ্গে যে বন্ধুত্ব করেছে সেই দেশ আজকে কিন্তু নিজে থেকে ডুবে গেছে। আমেরিকার সবচাইতে কাছের বন্ধু দেশ ইসরায়েল। সেই দেশের সাধারণ জনতা কোন পথে? হ্যাঁ, বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি সেই ফিলিস্তিন নামক দেশটাকে পঙ্গু করে দেওয়ার পরেও ইসরায়েলের আম জনতা বলছে যে আমরা আমাদের দেশের কতটা উন্নতি করতে পেরেছি, আমাদের মানচিত্রটাকে কতটা সারা বিশ্বের মানচিত্রে তুলে ধরতে পেরেছি। আমরা তো আজও সেই দাঙ্গাবাজ দেশ হিসাবেই পাকাপাকি ভাবেই থেকে যাচ্ছি। বিভিন্ন দেশ এইরকমভাবে তাদেরকে তুলে ধরে যে ইসরায়েল সবসময়কার জন্য একটা দাঙ্গাকারী দেশ। তাহলে আলটিমেটলি আমেরিকার সঙ্গে হাতে হাত মিলিয়ে লাভটা কি হয়েছে? লাভের লাভ কিছুই হয়নি। একদম উল্কার গতিতে উঠে আসছে চীন। আপনারা ভাবতেই অবাক লেগে যাবে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই মুহূর্তে। সারা বিশ্বের মানচিত্রে, সারা বিশ্বের রাজনীতিতে, জিওপলিটিক্সের ভাষাতে চায়নার যে জায়গা অবস্থান বর্তমানে, তাতে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি মানে এটা নয়, জিওপলিটিক্সের ভাষাতে খুব তাড়াতাড়ি মানে আজকে বলছি মানে রাত পোয়ালেই সকালবেলা দিয়ে আপনি খুঁজবেন এমনটি নয়। খুব তাড়াতাড়ি বলতে গেলে আগামী 2050 সালের মধ্যে আমেরিকাকে পিছনে ফেলে দিয়ে চায়না সারা বিশ্বে 1 নম্বর দেশ হতে চলেছে। এতে লাভ ক্ষতি হিসাব তো আমজনতা করবেই, কিন্তু আমাদের চোখ দিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আজকের দিনে দাঁড়িয়ে টেকনোলজির দিক থেকে সবচাইতে ফার্স্ট পজিশনে বিলং করছে চায়না। যে সমস্ত চায়নার জনতা, চায়নার আম আদমি মানুষ, তারা কোনো সময়কার জন্য ধর্মীয় মেরুকরণের রাজনীতি বা কথাবার্তাতে বিশ্বাস করে না। যেটা আমেরিকাতে এখনো পর্যন্ত ধর্মীয় মেরুকরণ, সাদা কালো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমেরিকাবাসীকে। কিন্তু চায়নাতে সেই সমস্যা নেই। এটা কিন্তু বলা বাহুল্য। তাই চায়না আজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। রাশিয়াতে একটা সমস্যা, সেটা হচ্ছে তারা ব্যাপক পরিমাণে একটা ডলার সংরক্ষণ করেছিল। সেই ডলারটা
যেহেতু তারা ব্যবহার করতে পারছে না, যে কারণ থেকে তারা এখনো পর্যন্ত সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছে না। কিন্তু চায়নার যে আপামর জনসাধারণ, সেই আপামর জনসাধারণের ভিতরে একটা জিনিস সবচাইতে বেশি করে কাজ করেছে, সেটা হচ্ছে প্রত্যেকটা একদম, যে বাচ্চাটা সদ্য আজকে জন্মালো এবং আজকেই কিছুক্ষণ আগে ডেথ হলো, সেই মানুষটার মধ্যেও একটা জিনিস সবচাইতে বেশি করে, সেটা হচ্ছে কিভাবে চীন দেশের উন্নতি সাধনের জন্য কতটা সর্বোচ্চ দেওয়া যায় সেটাই তাদের মধ্যে আছে। যেটা অন্যান্য দেশের মানুষ যতই দেশভক্তি দেখাক, তারা বিভিন্ন দলে, বিভিন্ন ধর্মে, বিভিন্ন জাতে, বিভিন্ন সময় ভাগাভাগিতে ব্যস্ত। দেখুন না আজকে ভারতবর্ষের দিকে তাকিয়ে, ভারতবর্ষের দিকে তাকালে দেখতে পাবেন এত এত সমস্যা, জনতা সাধারণ মানুষের, তাদের রুচি রোজগারের সমস্যা, তাদের টেকনোলজির সমস্যা। আজকের এই এআই এর যুগে মানুষের মধ্যে কতটা মানে ডেভেলপ হওয়ার কথা, এই ইলেকট্রো ইলেকট্রনিক্সের যুগে, এই স্যাটেলাইটের যুগে কিভাবে ভারতের টেকনোলজিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই ব্যাপারে কোনো প্রকারে একমাত্র হিলদল নাই, এক চুল পরিমাণে হিলদল নেই। সেক্ষেত্রে একটা জিনিসে সবচাইতে বেশি পারদর্শী ভারতের মানুষ, সেটা হচ্ছে বিভিন্ন জাতে, বিভিন্ন গোত্রে ভাগ হয়ে আজকে সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের সময়কার ভারতবর্ষ আজকের দিনে কি পরিস্থিতি দেখতেই পাচ্ছেন। কি বলবো, এখানে কোনো কিছু বলার নেই। আপনারা ভারতের মতো এত শস্য শ্যামলা থেকে শুরু করে প্রাকৃতিক সম্পদ, স্বর্ণের খনি থেকে শুরু করে তেলের খনি থেকে গ্যাসের খনি থেকে কি নেই ভারতে, কিন্তু ভারতে একটা জিনিসেই সবচাইতে বেশি করে শেষ করে দিচ্ছে, সেটা হচ্ছে ধর্মের জিগির। আজকে হাজার হাজার বছর আগের যে ধর্ম মানুষের উন্নতি সাধনের জন্য এগিয়ে এসেছিল, এই 2025 সালে দাঁড়িয়ে সেই ধর্মীয় যুদ্ধ লাগিয়ে ধর্মীয় বাণে সিক্ত করতে চাইছে তাদের স্বার্থ। এই স্বার্থ কতটা সিক্ত হচ্ছে সেটা তো ভারতের মানুষ কবে বুঝবে আমার জানা নেই। অ্যাজ এ ভারতীয় হিসাবে আমি একটা কথা আপনাদের সামনে বলতে চাই, ভারতীয়রা যেদিনকে বুঝতে পারবে আমাদের সমস্যা ধর্মের নয়, জাতের নয়, আমাদের সমস্যা এই পৃথিবীতে টিকে থাকার, আমাদের সমস্যা এই ভারতের মানচিত্র পৃথিবীর মঞ্চে কিভাবে আলোকময় করে তোলা যায়, তার জন্য এই স্যাটেলাইটের যুগে আমরা কতটা স্যাটেলাইট ব্যবহার করতে পারছি এবং আমাদের দেশে ইন্টেলিজেন্ট কতটা এই ভারতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে বা পারছে, বা তাদেরকে আমরা কতটা সহযোগিতা করতে পারছি, এটা প্রত্যেকটা দেশের যেভাবে তারা এই ইন্টেলিজেন্টকে ব্যয়বহুল খরচা বহন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ভারতের মানুষ তারা বিভিন্ন মন্দির মসজিদ তৈরি করতে গিয়ে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। কাজের কাজ কি হবে ভাই? কাজের কাজ তো একটা কোটি কোটি টাকার মসজিদ তৈরি করে, কোটি কোটি টাকার মন্দির বা বিভিন্ন ধরনের ধর্মীয় যে কালচারগুলো করার জন্য যে জায়গাগুলো, সেগুলো বানানোর জন্য যেভাবে মানুষকে, ব্রেনকে, মানুষের বুদ্ধিকে ভোঁতা করে দিয়ে রাজনীতি করে করে খেতে চাইছে ভারতের রাজনৈতিক মানুষরা, তাতে আলটিমেটলি এই দেশ আগামীতে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কেউ জানে না। তবে আগামী দিনে একটা জিনিস আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে চাইনাতে যেভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সারা বিশ্বের ১ নম্বর পজিশনটা দখল করে নিতে চাইছে, সেটা শুধু সময়ের অপেক্ষা। ভারতেরও শুভবুদ্ধি হোক, আর খুব তাড়াতাড়ি আমেরিকা নামক দেশটা, গোটা বিশ্বের দাদাটা খুব তাড়াতাড়ি ভাইয়ে পরিণত হয়ে যাবে। তাই তারা আর দাদা থাকছে না, এতে আনন্দ হওয়ার কোনো কিছু নেই, এতে গর্ববোধ করার কোনো কিছু নেই। তবে চায়নাকে দেখে শেখার অনেক কিছু আছে, যেখানে ৭০-৭৫% নাস্তিক মানুষ, যেখানে ১% নাস্তিক ভারতে থাকতে গেলে তাদেরকে পিটিয়ে হত্যা করার নিদান দেয়। একটা মানুষ যদি বাংলাদেশে থাকে, তাকে নাস্তিক বলে তাকে ফাঁসির মঞ্চে প্রাণ দিতে হয়। যেখানে ১% পাকিস্তানি কোনো নাগরিক যদি বলে আমি নাস্তিক, সেখানে তাকে দিনের আলোতে হত্যা করার মতো নিদান আসে।
এইরকম পরিস্থিতিতে এই দেশগুলো পিছনেই থাকবে। আপনাদেরকে সজাগ থাকতে হবে, দেখতে হবে আপনাদের এই পৃথিবীতে, এই পৃথিবীর মঞ্চের জিওপলিটিক্সের যে পজিশন, এই পজিশনকে ধরে রাখতে চাইলে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে, ধর্মকে নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।